স্টোরি টেলার সুপ্রিয়া চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের শোনাব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা বিদ্যাধরীর অরুচি। গোলাপিঝি বলল, দেখো বিদ্যাধরী, বাবুর মুখে তুমি আর চুনকালি দিও না। আমাদের বাবু একজন বড় উকিল। নীলাম্বর ঘোষের নাম কে না জানে। তার বাড়ির ঝি হয়ে তুমি মুদির দোকানে একটু গুড়, উড়ের দোকানে একটি ফুলুরি, ময়রার দোকানে একটু চিনির রস, রায়বামনির কাছে একটু মোচার ঘণ্ট, যার তার কাছে যা তা জিনিস চেয়ে বেড়ালে বাবুর অপমান হয়। বাবুর কথা দূরে থাক, আমাদের পর্যন্ত ঘাড় হেঁট হয়। তোমার চাওয়ার জ্বালায় লোকের কাছে আমরা মুখ তুলে কথা বলতে পারি না। বিদ্যাধরী ফোঁস করে বলল, তোমরা সকল তাতেই আমার ছল ধরো। মা আমাকে একটু ভালোবাসেন, তাই সকলে তোমরা ফেটে মরো। আমার অরুচি, মুখে কিছু ভালো লাগে না, চড়াই পাখির আহার। না খেয়ে যেন দড়ি হয়ে যাচ্ছি। গতর না থাকলে পরের বাড়ি কাজ করব কি করে? তাই তেঁতুল দিয়ে গুড় দিয়ে যা দিয়ে পারি এক মুঠো ভাত খেতে চেষ্টা করি। আমি গরিব মানুষ, পয়সা কোথা পাবো যে সন্দেশ রসগোল্লা কিনবো? মুদি আমাকে ভালোবাসে, তাই সেদিন সে আমাকে একটু গুড় দিয়েছিল। ময়রা আমাকে ভালোবাসে, তাই সেদিন আমাকে শালপাতার ঠোঙা করে রসগোল্লার খানিকটা রস দিয়েছিল। তাতে তোমরা হিংসায় ফেটে মরো কেন বলো দেখি? পিতেম বলল, তোমার অরুচি? পাথরটি টইটম্বুর করে বামুন ঠাকুর তোমাকে ভাত দেয়, তারপর 2-3বার তুমি ভাত চেয়ে নাও। এই তো তোমার অরুচি। এর ওপর যদি রুচি থাকতো তাহলে গোড়াশালের গোড়া, হাতিশালের হাতি খেতে। অনেক বাবুর বাড়ি চাকরি করেছি, অনেক ঝি দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া ঝি কখনো দেখিনি। বামুন ঠাকুর, তুমি বলো দেখি, এই মেয়ে 3 জনের খোরাক একলা খায় কিনা? ছিদেম বলল, দেখো বিদ্যাধরী, লোকের কাছে গিয়ে যা তা চাওয়া ভালো নয়, তাতে মনিবের অপমান হয়। আমি রান্না করি, নিজে আমি তোমাকে ভাত দিই, সকলের চেয়ে তোমাকে আমি বেশি তরকারি দিই। তোমার বাছা আবার অরুচি কোথায়? গোলাপি বলল, নোলা যদি সামলাতে না পারো, সন্দেশ রসগোল্লা যদি খেতে স্বাদ হয়, তাহলে পয়সা দিয়ে কিনে খাও না কেন? তুমি গরিব, তোমার পয়সা নেই। তোমার গলায় এমন মোটা সোনার দানা, হাতে এমন মোটা তাজা। আর কতবার তুমি আমাকে বলেছ যে তোমার খোলার ঘরে তক্তপোষের খুঁড়োর নিচে তুমি 600 টাকা হাড়ি পুঁতে রেখেছ। সব শুদ্ধ তোমার সেই যার নাম 1000 টাকা আছে। বিধবা হয়ে পর্যন্ত আমি চাকরানিগিরি করছি, আমার 1000 টাকা কড়াকড়ি নেই। এই পিতেন ছেলেবেলা থেকে খানসামাগিরি করছে। কত টাকা সে করেছে। ছিদেম বামুন ঠাকুর দেশে জমি বাঁধা দিয়ে বিয়ে করেছে, এখনো সে সেই দেনা শোধ করতে পারেনি। তবে তার মেয়েটি বড় হয়ে উঠেছে, সেই মেয়েটিকে বেচে যদি সে কিছু সংস্থান করতে পারে। বিদ্যাধরী বলল, আমার পৃথিবীতে কে আছে একদিন এক মুঠো ভাত দেয় এমন আর কেউ নেই। কাজেই মাইনেটি যা পায় সেটি আমাকে রাখতে হয়, ধার ধর দিয়ে সেটিকে আমাকে বাড়াতে হয়। তোমার ভাবনা কি বাছা? তোমার ভাই আছে, ভাইপো আছে, অসময়ে তারা তোমার খোঁজ খবর নেবে। ছিদেম বলল, সকলের কাছে তুমি বলো যে তুমি না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছ, কিন্তু রোজ রোজ তুমি মোটা হচ্ছ।
তোমার গায়ে মাছি বসলে মাছি পিছলিয়ে পড়ে। বিদ্যাধরী বলল, তুমি আমায় খুললে? তোমার বউ মরুক, তোমার মেয়ে মরুক, মেয়ে বেচে টাকা করবার অহংকার তোমার ঘুচুক। ছিদেম ব্রাহ্মণ বলল, দেখলে পিতেম, দেখলে গোলাপি, আমি এমন কি বলেছি যে ওই মেয়ে আমাকে শক্ত শক্ত গালি দিল? গিন্নিমায়ের জি, তাই জন্য এত অহংকার। গিন্নিমা বলেন যে আমার মাথা ঘোরে, আমার বুক ধড়ফড় করে, আমার 360খানা ব্যারাম। বিদ্যাধরী সেই কথাই বাতাস দেয়, তাই গিন্নিমা একে এত ভালোবাসেন। কিন্তু সকল কথা যদি বলে দিই তাহলে 2 দিন এখানে থাকতে পারে না। হ্যাঁ রে, সেদিন গিন্নিমায়ের জন্য চা করবার সময় 1 থাবা চিনি কে মুখে দিয়েছিল? কড়ার একপাশে সরের উপর একটু ছেদা করে দুধ খাবার জন্য সকলে আমরা 1-1টি নল করেছি। সেই নল দিয়ে সকলে আমরা 1 আধ দুধ খাই। কিন্তু সেদিন সমস্ত কড়া থেকে দুধের সরটুকু কে তুলে খাচ্ছিল? সেদিন মাছ কুটতে কুটতে কে কই মাছের পেট থেকে ডিমটুকু বের করে নিয়েছিল? গোলাপি বলল, আগে চাল, ডাল, তেল যা কিছু আমরা বাঁচাতাম সবাই মিলে ভাগ করে নিতাম। এখন তুমি সেগুলি সব নিজে নাও, এ কি ভালো? আমরা কি চাকরি করতে আসিনি? সেদিন মোচার ঘন্টের জন্য উপর থেকে ভিজে ছোলা আর নারকেল কোড়া এসেছিল, তার অর্ধেকগুলি তুমি নিজে খেলে। তারপর একদিন সকালবেলা গিন্নির জন্য টাটকা গরম গরম জিলিপি এসেছিল, তার পাশ থেকে পাপড়ি ভেঙে তুমি এতগুলি জমা করলে, এই সবগুলি তুমি নিজে খেলে। কেন বললে না গোলাপি, তুইও 2-1টা পাপড়ি খা? কেন বাছা, আমাদের কি মুখ নেই? না ভালো মন্দ জিনিস খেতে আমাদের স্বাদ হয় না? নীলাম্বর ঘোষের রান্নাঘরে 4 জনের এই রকম তুমুল বাকযুদ্ধ বেঁধে গেল। একদিকে 3 জন, অন্যদিকে বিদ্যাধরীজি একা। শব্দরথী বেষ্টিত অভিমন্যু কতক্ষণ বিপক্ষের সঙ্গে সংগ্রাম করতে পারে? বিদ্যাধরীকে তাড়াতাড়ি পরাভব মেনে সেই স্থান থেকে প্রস্থান করতে হলো। কাঁদতে কাঁদতে গিন্নিমায়ের কাছে গিয়ে বিদ্যাধরী বলল, মা, বামন ঠাকুর বলে যে তোমার কোনো ব্যারাম নেই, সব ঠাট। তোমার মাথা ঘোরে না, তোমার বুক ধড়ফড় করে না, সোহাগ করে তুমি বাবুর টাকা শ্রাদ্ধ করছো, তোমার অরুচি নেই, তোমার গায়ে মাছি বসলে মাছি পিছলে পড়ে। গিন্নি বললেন, বটে, বামনের তো আস্পর্ধা কম নয়, ছোট মুখে বড় কথা। বিদ্যাধরী বলল, আমিও মা সেই কথা বলি। আমি বললাম, দেখো বামন ঠাকুর, মনিবকে অমন কথা বলতে নেই। মাকে আমি অষ্টপ্রহর দেখছি, তার যে কত অসুখ সে কথা আর কি বলবো। কেবল আমার সেবার জোরে উনি বেঁচে আছেন। এই কথা মা আমি যেই বলেছি, ওই পোড়ার মুখ বামুন আমাকে কেবল ধরে মারেনি, কত গালি দিল, কত কুকথা সে যে আমাকে বলল, সে কথা মা আমি তোমাকে আর কি বলবো। সে একা নয়, বাবুর শখের চাকর ওই পোড়া মুখ পিতেম, ওই 8 গোলাপিও তার সঙ্গে যোগ দিল। তুমি আমায় মা একটু ভালোবাসো, সেই জন্য সকলের হিংসে। তা আমি মা আর তোমার কাছে থাকতে চাই না, তুমি মা অন্য ঝি দেখে নাও। পরদিন নীলাম্বর বাবু ছিদেম ব্রাহ্মণকে ডিসমিস করলেন ও পিতেম এবং গোলাপিকে অনেক তিরস্কার করলেন। বিদ্যাধরী নিজে পছন্দ করে আর একজন ব্রাহ্মণকে নিয়ে আসলো। এই ব্রাহ্মণের যেমন মুখশ্রী, দক্ষ লোকের মধ্যেও এরকম একটা মুখশ্রী হয় না। মুখমণ্ডলটি প্রকাণ্ড, কিন্তু যতটা দীর্ঘে প্রস্থে ততটা নয়। বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু বসন্তের দাগে
সারা মুখখানি নানা আকারের গর্তে এত পূর্ণ হয়েছে যে ব্রাহ্মণের প্রকৃত বর্ণ কি তা সহজে বুঝতে পারা যায় না। গণ্ডদেশের ওপর হাড় দুটি এত উঁচু হয়ে আছে যে দুই পাশে চোখ দুটি যেন দুইটি কূপের মতো মনে হয়। দুই চোখের মাঝখানে নাক অতি দীর্ঘ ও উঁচু। মুখের হাত বৃহৎ পুষ্করিণীর মতো প্রশস্ত। সে মুখের হাসি দেখলে মানুষের আত্মা প্রাণ শুকিয়ে যায়। চোখ ও চুলের বর্ণ তামার মতো, হাজার তেল মাখলেও চুলের রুক্ষতা যায় না। ব্রাহ্মণের নাম পুরুষোত্তম, বাস উৎকল দেশে। ঝগড়ার পর বিদ্যাধরী কিছুদিন ধরে মুদি ও ময়রা কারো কাছে আর কিছু চায় না। 2 দিন পর সে পুরুষোত্তমকে বলল, বামুন ঠাকুর, আমাকে তুমি যেমন তেমন জি মনে করো না। এই দেখো গলায় আমার কেমন সোনার দানা, এই দেখো হাতে আমার মোটা তাগা, আর আমার ঘরে হাড়ি করে 600 টাকা আমি পুঁতে রেখেছি। কোন কুলে আমার কেউ নেই, আমি অনেক দিন বাঁচব না। আমার বড় অরুচি, বিকেলবেলা রোজ চোখ জ্বালা করে জ্বর হয়। বাঁচতে আমার সাধ নেই, মরণ হলেই বাঁচি। কিন্তু পোড়া জম আমাকে ভুলে আছে। আত্মহত্যা করলে অগতি হবে, তা না হলে আমি কোন কালে আফিং খেয়ে কি গলায় দড়ি দিয়ে কি জলে ডুবে মরতাম। যাই হোক, অনেকদিন আমি আর বাঁচব না। আমার গয়না টাকাগুলি আমার মরণের পর তোমার মতো কোন একটি ব্রাহ্মণের ছেলে পায়, এটাই আমার ইচ্ছা। পুরুষোত্তমের মুখ প্রফুল্ল হলো। সে বলল, না না, তুমি এখন অনেক দিন বাঁচবে। তোমার ব্যারাম তত কঠিন নয়। টাকা পায় না পায়, মায়ের মতো আমি তোমার সেবা করব। সময়ে অসময়ে আমি তোমাকে দেখব। বিদ্যাধরী বলল, সে আর অধিক দিন দেখতে হবে না। নিজের শরীর আমি বেশ বুঝতে পারছি। তাছাড়া বাঁচতে আমার কিছু মাত্র ইচ্ছে নেই। টাকাগুলি তোমাকে আমি দিয়ে যাব। বাবু উকিল, উইল কাকে বলে আমি জানি। গিন্নির নামে বাবু উইল করেছেন। একখানা কাগজে লিখলেই হবে যে অমুককে আমার টাকা গহনা দিয়ে গেলাম। তা করলেই তুমি সব পাবে, কিন্তু এ কথা প্রকাশ করো না। সেই দিন থেকে পুরুষোত্তম যত মাছ তরকারি বিদ্যাধরীর পাতে দিতে লাগলো। পিতেম ও গোলাপি কিছু পায় না, সেজন্য তারা ক্রমাগত গজগজ করতে লাগলো। কিন্তু বাবুর তিরস্কারের ভয়ে প্রকাশ্যে ঝগড়া করতে পারল না। 4-5 দিন পরে বিদ্যাধরী একখানা কাগজ এনে পুরুষোত্তমের হাতে দিল। পুরুষোত্তম সেই কাগজ কোনো লোককে দিয়ে পড়িয়ে দেখল। বিদ্যাধরী মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সে পাবে, কাগজে এমন লেখা ছিল। পুরুষোত্তম আরও জেনে দেখল, এরম কাগজকে উইল বলে। এইরূপ উইল করে লোক নিজের সম্পত্তি অন্য লোককে প্রদান করে। পুরুষোত্তমের মন আনন্দে পরিপূর্ণ হলো। সেই দিন থেকে গোয়ালিনীকে বলে বিদ্যাধরীর জন্য সে 1 পোয়া করে দুধের রোজ করে দিল। সেই দিন থেকে সে নিজের পয়সা দিয়ে মিষ্টি মোয়া সব ভালো ভালো জিনিস বিদ্যাধরীকে খাওয়াতে লাগলো। একদিন বিদ্যাধরী বলল, আমার আর বিলম্ব নেই। কবিরাজ মশাই বললেন, বিদ্যাধরী, দিন দিন তুই যেন পাখি হয়ে যাচ্ছিস। মুখে যেন তোর কালি মেরে দিয়েছে। বড় জোর আর 3 মাস। আমি বললাম, কবিরাজ মশাই, বাঁচতে আর আমার ইচ্ছে নেই। রোগের যন্ত্রণা আর সহ্য হয় না। নিজ হাতে বিষ খেয়ে মরলে অগতি হবে। ওষুধের সঙ্গে যদি একটু বিষ দিয়ে আপনি আমাকে মারতে পারেন, তাহলে আমার বড় পুণ্য হয়।
কবিরাজ মশাই বললেন, না রে না, তার করতে হবে না, তোর নারীর গতিক যেরূপ তাতে বড় জোড়া 3 মাস। পুরুষোত্তম বিদ্যাধরীর দিকে চেয়ে দেখল। আগে যদি সে 1 থালা ভাত খেত, এখন সে 2 থালা ভাত খায়। রোগা হওয়া দূরে থাকুক, পুরুষোত্তমের কাছ থেকে ভালো ভালো আহারের দ্রব্য পেয়ে দিন দিন সে যেন ফুলে উঠছিল। আজ 3 মাস পুরুষোত্তম তার সেবা করছে। আজ 3 মাস সে নিজের মাইনে দেশে পাঠায়নি, সমস্ত টাকা বিদ্যাধরীর জন্য খরচ করেছিল। আরও 3 মাস কেটে গেল, বিদ্যাধরী মরে না। ভালো ভালো জিনিস খেয়ে তার শরীরে বরং কান্তি ফেটে পড়তে লাগলো। এই পর্যন্ত বিদ্যাধরীর জন্য পুরুষোত্তমের 25 টাকা খরচ হয়েছিল। পুরুষোত্তমের মনে খটকা লাগলো। একদিকে পিতেম চাকর ও গোলাপিঝি, অন্যদিকে পুরুষোত্তম ব্রাহ্মণ ও বিদ্যাধরীঝি। এদের মধ্যে সব সময় ঝগড়া হতে লাগলো। একদিন বিদ্যাধরীকে গোলাপি বলল, তোমার কি বিবেচনা, আজ সকালবেলা বাবুর জন্য তুমি সন্দেশ কিনে আনলে। বাবুকে দেবার আগে বামুন ঠাকুরকে তুমি 2 বার চাটতে দিলে, তারপর সন্দেশটি তুমি নিজে 10 বার চাটলে। কই বললে না তো? গোলাপি, তুই 2 বার চাট। কোনো জিনিস পেলে সবাইকে ভাগ দিয়ে খেতে হয়। আমিও জি, তুমিও জি, আমাকে ভাগ দিয়ে না খেলে তোমার অধর্ম হয় তা জানো? মাথার ওপর ভগবান আছেন, তিনি বিচার করবেন। আর এই চাবড়া মুখ বামুনের কি আক্কেল! আহা, মুখখানি তো নয় যেন ডায়মন্ড কাটা 2.5 হাত শীতলা। পোড়ার মুখও আর ঠাকুর খুঁজে পায়নি। জগন্নাথকে ঠাকুর করা হয়েছে। না আছে নাক, না আছে কান। যে হাতে বিদ্যাধরীকে সব জিনিস দিস, জগন্নাথের মতো তো সেই হাত দুটো ঠুটো হোক, মরণ আর কি। গোলাপের গালিতে পুরুষোত্তমের শরীর জ্বলে উঠল। এদিকে বিদ্যাধরীর অরুচি দিন দিন বাড়তে লাগলো। বিদ্যাধরী বলে, বামুন ঠাকুর বড় অরুচি, যদি ক্ষীরমোহন পাই তাহলে বোধহয় কষ্টে সৃষ্টে একটা খেতে পারি। আবার কোনো দিন সে বলে, সরভাজা বেচতে এসেছে, বড় অরুচি, একটু যদি সরভাজা পাই তাহলে চেষ্টা করে দেখি খেতে পারি কি না। আবার দিন বলে, বামুন ঠাকুর, বাগবাজারে একরকম সন্দেশ আছে, তার নাম আবার খাবো, যদি এনে দিতে পারো তাহলে মনে হয় একটু রুচি হয়। এই রকম নিত্য নিত্য বিদ্যাধরীর আবদার। পুরুষোত্তম কি করবে? যখন এত টাকা খরচ করেছে তখন বিদ্যাধরীর সঙ্গে হঠাৎ চটাচটি করতে পারে না। তাই সে সমস্ত দ্রব্য তাকে এনে দিতে হয়। কিন্তু বিদ্যাধরীর মরণ হওয়া দূরে থাকুক, দিন দিন সে তেলের কূপের মতো মোটা হতে লাগলো। পুরুষোত্তম তার শরীরের দিকে চেয়ে দেখে আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। একদিন পুরুষোত্তম মুদির দোকানে গিয়ে বসে আছে। মুদি জিজ্ঞাসা করল, ব্রাহ্মণ ঠাকুর, তোমাদের বিদ্যাধরীজির অরুচি সেরেছে? পুরুষোত্তম বলল, বিদ্যাধরীর অরুচি? আগে যদি সে 1 থালা ভাত খেত, এখন সে 2 থালা ভাত খায়। বটে? এই কথা বলে মুদি একটি নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, বিদ্যাধরীর ব্যারাম বাড়ছে। কবিরাজ মশাই তার নাড়ি ধরে বলেছেন যে সে আর বেশি দিন বাঁচবে না। সেই জন্য আমার কাছ থেকে প্রতিদিন সে 1 ছটা ঘি নিয়ে যায়, আর পানা করে খাওয়ার জন্য রোজ সে 8 পোয়া বাতাসা নিয়ে যায়। পুরুষোত্তম জিজ্ঞাসা করল, দাম দিয়ে? মুদি বলল, না, আমার ছেলেকে সে বড় ভালোবাসে। বিদ্যাধরীর যা কিছু আছে সে আমার ছেলেকে দিয়ে যাবে। আমার ছেলের নামে সে উইল করেছে। পুরুষোত্তমের মাথায় বজ্রাঘাত হলো। মুদি তার সছিদ্র বাক্স থেকে উইল বের করে তাকে দেখালো।
পুরুষোত্তম নিজের উইল এনে মুদিকে দেখালো। তখন এরা বুঝলো যে সমস্ত বিদ্যাধরীর চালাকি। টাকার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে সে ফাঁকি দিয়ে খাচ্ছে। খোঁজ করতে করতে আরও প্রকাশ পেল যে ময়রাকে একখানি সেই রকম উইল দিয়ে বিদ্যাধরী অনেক টাকা সন্দেশ খেয়েছে। গোয়ালাকে সেই রকম একখানি উইল দিয়ে সে দুধ, রাবড়ি ও মাখন খেয়েছে। উড়ে দোকানদারকে উইল দিয়ে সে মুড়ির চাকতি আর তেলে ভাজা বেগুনি খেয়েছে। এই রকম সকলকে এক একখানি উইল দিয়ে অনেক লোকের কাছ থেকে সে অনেক খাবার খেয়েছে। একটা সামান্য স্ত্রীলোক তাকে ফাঁকি দিয়েছে, সেই লজ্জায় পুরুষোত্তম কাউকে কোনো কথা বলল না। বিশেষত সে ভাবল, ওই মেয়ের কাছ থেকে টাকা যেমন করেই হোক আমাকে আদায় করতে হবে। এ কথা নিয়ে যদি আমি গোলমাল করি তাহলে সবাই কেবল হাসবে, আমার টাকা আদায় হবে না। কিন্তু কেমন করে সে টাকা আদায় করবে? ঝগড়া করলে কোনো ফল হবে না, ফাঁকি দিয়ে আদায় করতে হবে। পুরুষোত্তম ভাবতে লাগলো। 2-3 দিন চিন্তা করে একদিন সন্ধ্যাবেলা বিদ্যাধরীকে নিভৃতে পেয়ে জিজ্ঞাসা করলো, তোমার জন্য কাল আমি যে মাছের ঝোল রান্না করেছিলাম তা খেয়ে তুমি কেমন আছো? পেট জ্বালা, বুক জ্বালা করছে? বিদ্যাধরী বলল, কেন পেট জ্বালা, বুক জ্বালা করবে কেন? সে মাছের ঝোলে কি ছিল? পুরুষোত্তম বলল, এমন কিছুই নয়, তবে তুমি বলেছিলে যে মরণ হলেই বাঁচি। তোমাকে যদি কেউ বিষ দিয়ে মারে তাহলে তার অনেক পুণ্য হয়, মনে নেই? তুমি কবিরাজ মশাইয়ের কাছ থেকে সেই জন্য ওষুধ চেয়েছিলে। আমি ভাবলাম যে আহা, বিদ্যাধরী রোগের যন্ত্রণায় বড় কষ্ট পাচ্ছে, বাঁচতে ইচ্ছে নেই, তা আমি ওকে একটু বিষ দিই যাতে তাড়াতাড়ি ওর গঙ্গা লাভ হয়। তাই আমাদের দেশের প্রাণ মুগ্র গাছের শিকড় বেটে মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। বিদ্যাধরী যেন আকাশ থেকে বলল। শশ ব্যস্ত হয়ে সে বলল, বলিস কিরে আটকুরির বেটা, আমাকে বিষ দিয়েছিস? বলিস কিরে উনন্মুখ ড্যাকড়া বামন? পুরুষোত্তম বলল, তা তুমি তো নিজে আমাকে বারবার বলেছ এক তিল আমার বাঁচতে ইচ্ছে নেই, এখন অমন কথা বললে চলবে কেন? বিদ্যাধরী বলল, ওরে সর্বনেশে, ওরে আটকুরো, উড়ে বামুন, তোর মনে কি এই ছিল? উফ, আমার পেট জ্বলে গেল, আমার বুক জ্বলে গেল, প্রাণ যায়, ও মা, আমার প্রাণ যায়। এই রকম বলতে বলতে বিদ্যাধরী সেইখানে ধরাস করে শুয়ে পড়ল আর কাঁদতে কাঁদতে ক্রমাগত বলতে লাগলো, আমার পেট গেল, আমার বুক গেল, আমার প্রাণ যায়। ও গিন্নিমা, তোমার বিদ্যাধরী ঝি যায়, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো। ও পিতে, মো গোলাপি, তাড়াতাড়ি আয় রে, সবাই মিলে আমার প্রাণ বাঁচা রে। ও মা কালী, আমাকে বাঁচাও মা, তোমাকে জোড়া পাঠা দেব। হে বাবা তারকনাথ, আমাকে বাঁচাও বাবা, গণ্ডিতে আমি তোমার মন্দিরে গিয়ে পুজো দেব। পাছে অধিক চিৎকার করে সেজন্য হাত দিয়ে পুরুষোত্তম তার মুখ চেপে ধরল। পুরুষোত্তম বলল, চুপ চুপ। বিদ্যাধরী আবার ধর্মর করে উঠে বসল আর বলল, হ্যাঁ রে আটকুটির বেটা, কি গাছের শিকড় দিয়েছিস? চুপ করবো? এখনই আমি থানায় যাব, তোর হাতে হাত করা দিয়ে তোকে ফাঁসি কাটে ঝুলাবো। ওরে তাড়াতাড়ি পাহারাওয়ালাকে ডাক, এই আটকুটির বেটা আমাকে বিষ দিয়েছে, আমার টাকা পাবে, সেজন্য বেটা আমাকে খুন করেছে। উফ, পেট আমার জ্বলে গেল, হায় হায়, আমার কি হলো? পুরুষোত্তম বলল, চুপ চুপ, যদি তুমি একান্তই মরতে না ইচ্ছে করো তাহলে বিষের কাটান করতে আমি জানি, সেই ওষুধ ডাক্তার বৈদ্য কেউ জানে না। পুলিশের লোককে যদি আমাকে ধরে নিয়ে যায় তাহলে সেই ওষুধ তোমাকে কে দেবে? তাহলে তুমি বেঘরে মারা যাবে। বিদ্যাধরী বলল,
ওরে হাটকুড়ির বেটা, তবে সে ওষুধ তাড়াতাড়ি এনে দে। পুরুষোত্তম বলল, সেই ওষুধ আনতে 5 টাকা খরচ হবে। আমার কাছে এখন একটি পয়সাও নেই। টাকা কোথায় পাবো যে ওষুধ আনবো? আজ 1 শিশি খেলে আপাতত তোমার প্রাণটা বাঁচবে, কিন্তু তারপর আরও 5-6 শিশি খেলে বিষটা নির্দোষ হয়ে তোমার শরীর থেকে যাবে। আমি গরিব মানুষ, 30-35 টাকা আমি কোথায় পাবো? আগে যদি বলতে যে তোমার মরতে ইচ্ছে নেই, তাহলে মাছের ঝোলের সঙ্গে আমি বিষ দিতাম না। বিদ্যাধরী বলল, ওরে হাটকুড়ির বেটা, আমি তোকে টাকা দিচ্ছি, তুই আমার প্রাণ বাঁচা, তুই আমার প্রাণ রক্ষা কর মা, আমার পেট জ্বলে খাক হয়ে গেল। পেটে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বিদ্যাধরী ছোট এক অন্ধকার ঘরের ভিতর প্রবেশ করল। সেই ঘর থেকে 5টি টাকা এনে পুরুষোত্তমের হাতে দিয়ে বলল, যা বাবা, যা, তাড়াতাড়ি যা, যা করেছিস তা করেছিস, এখন আমার প্রাণ বাঁচা। পুরুষোত্তম বলল, কোনো ভয় নেই, ওষুধ খেলেই তুমি ভালো হয়ে যাবে। কাউকে কোনো কথা বলো না, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ খিড়কির দিকের কলের নিচে বসে মাথায় আর পেটে একটু একটু করে জল দিতে থাকো। এই কথা বলে পুরুষোত্তম বাড়ি থেকে বের হলো। বলা বাহুল্য যে বিদ্যাধরীকে প্রকৃতই সে বিষ দেয়নি, নিজের টাকা আদায় করার জন্য সেই রকম ফন্দি করেছিল। বাড়ি থেকে বের হয়ে সে 4 পয়সা দিয়ে একটা শিশি কিনল। রাস্তার কল থেকে শিশিটি জলে পরিপূর্ণ করল। তারপর 1 পয়সার সোডা কিনে সেই জলের সঙ্গে মিশিয়ে দিল। এই রূপে মিছিমিছি একটা ওষুধ তৈরি করে সে বাড়ি ফিরে এলো। মনে করলো যে এবার 5 টাকা আদায় হলো, আর 5-6 শিশি এরকম ওষুধ দিতে পারলেই তার সমস্ত টাকা আদায় হবে। পুরুষোত্তম যখন বাড়ি ফিরে আসলো তখন অল্প অল্প অন্ধকার হয়েছিল। সে দেখল রান্নাঘরের কাছে পিতেম ও গোলাপি বসে করে কথা বলছে। কয়েক মাস ধরে পুরুষোত্তম অন্য চাকর চাকরানীদেরকে বঞ্চিত করে বিদ্যাধরীকে অনেক মাছ ও তরকারি দিয়েছিল। সেই জন্য তার ওপর সকলের রাগ। বিষ প্রদানের কথা পাছে পিতেম কি গোলাপি শুনে থাকে, সেই ভয়ে পুরুষোত্তমের প্রাণ উড়ে গেল। তাকে অনেকক্ষণ চিন্তা করতে হলো না। পিতেম তাকে ডেকে বলল, বামন ঠাকুর, সর্বনাশ করেছ, বিদ্যাধরীকে বিষ দিয়েছ। পুলিশের লোক টের পেলে এখনই তোমাকে বেঁধে নিয়ে যাবে, তারপর তোমার ফাঁসি হবে। পুরুষোত্তমের মুখ শুকিয়ে গেল। সে বলল, আমি সত্য সত্য তাকে বিষ দিইনি, মিছিমিছি করে বলেছি। পিতেম বলল, সে কথা কে বিশ্বাস করবে? যদি বিষ দাওনি, ওষুধ আনার জন্য তার কাছ থেকে 5 টাকা নিয়েছ কেন? তবে বিদ্যাধরী উন্মাদ, পাগল হয়েছে কেন? আশ্চর্য হয়ে পুরুষোত্তম বলল, উন্মাদ পাগল হয়েছে? আমি সত্যি বলছি, তাকে আমি পাগল হবার ওষুধ দিইনি। পিতেম বলল, সে ভয়ানক উন্মাদ হয়েছে, আমরা 2 জনে তাকে ধরে রাখতে পারি না। অনেক কষ্টে তাকে আমরা একটু সুস্থ করেছি, কিন্তু সুস্থ হয়েই সে আর এক সর্বনাশ করেছে। বরাবর উপরে গিয়ে গিন্নিমায়ের খাটে গিয়ে শুয়েছে। মা বাগানের কলতলায় কাপড় কাচতে গিয়েছেন। উপরে এসে দেখেন যে বিদ্যাধরী তার বিছানায় শুয়ে আছে। তাহলে আর রক্ষে রাখবেন না, বাবু এখনই বাড়ি আসবেন, সব কথা তখন প্রকাশ হবে, তখন নিশ্চয় পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেবেন। পুরুষোত্তম ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, দোহাই ভাই, আমি তোমার পায়ে পড়ি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। এখন আমি কি করলে রক্ষা পাই তাই বলো ভাই। পিতেম বলল, আমরা অনেক কষ্টে চেষ্টা করেছিলাম, কিছুতেই তাকে গিন্নির খাট থেকে উঠাতে পারিনি। তুমি যদি পাজা করে কোনো রকমে তাকে নিচে আনতে পারো তাহলে উপায় হতে পারে, কিন্তু আর দেরি করা চলবে না। গিন্নি এখনই উপরে আসবেন। নিজের বিছানায় বিদ্যাধরীকে দেখলে তিনি আর রক্ষা রাখবেন না। পুরুষোত্তম বলল, তবে আমি এখনই যাই।
গোলাপি বলল, না, অমনি গেলে হবে না, তাকে পাজা করে ধরলেই চিৎকার করে সে ফাটিয়ে দেবে। তার চিৎকারে গিন্নি দৌড়ে আসবেন, তাহলে সব কথা প্রকাশ পাবে। পুরুষোত্তম জিজ্ঞাসা করল, তবে কি করি? গোলাপি ঘরের ভেতর থেকে একটি বড় থলি এনে পুরুষোত্তমের হাতে দিয়ে বলল, ওপরে গিন্নির ঘরে গিয়ে টপ করে বিদ্যাধরীর মুখে এই থলিটি পরিয়ে দেবে। তারপর দুই হাতে পাজা করে তাকে ধরবে, কিন্তু সাবধান, মুখ থেকে থলি যেন সে খুলতে না পারে। তারপর জোর করে তাকে নিচে নামিয়ে আনবে। তাকে যদি আমাদের কাছে আনতে পারো, তখন আমরা তাকে বুঝিয়ে ঠান্ডা করব। থলিটি হাতে নিয়ে আর কোনো কথা না বলে পুরুষোত্তম তত্তর করে সিঁড়ি দিয়ে উপরে উঠল। তারপর দ্রুত বেগে গিন্নির ঘরে গিয়ে প্রবেশ করল। তখন অন্ধকার হয়েছে, তখনও সে আলো জ্বালা হয়নি। গিন্নির খাটের উপর যে শুয়েছিল, পুরুষোত্তম কাছে গিয়ে হঠাৎ তার মুখে থলিটি পরিয়ে দিল। মস্তকে, বক্ষস্থলে, পৃষ্ঠদেশে, দুই হাতে কোমর পর্যন্ত তাড়াতাড়ি থলিটি টেনে দিল। তারপর তাকে পাঁজা করে ধরে হিচড়াতে হিচড়াতে ঘরের ভেতর থেকে বের করলো। সে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু থলির ভেতর থেকে কোনো শব্দ বের হলো না। থলির ভেতর থেকে ঘর ঘর আর গো গো শব্দ হতে লাগলো। তার হাত দুটি আবদ্ধ ছিল। যথাসাধ্য পা দিয়ে সে পুরুষোত্তমকে লাথি মারতে লাগলো আর ছটফট করে যথাসাধ্য আপনাকে ছাড়াতে চেষ্টা করলো। কিন্তু উড়ে বামন নাছোড় বান্দা, কতক টেনে কতক হিচড়ে পুরুষোত্তম তাকে সিঁড়ির কাছে পর্যন্ত আনলো। এমন সময় সে থলির ভেতর থেকে নিজে দুই হাতের কতকটা বের করে ফেললো। সেই দুই হাতে পুরুষোত্তমকে প্রাণপণে খিঞ্চাতে আর থলি ভেদ করে ভেতর থেকে পুরুষোত্তমকে কামড়াতে লাগলো আর দুই পায়ে লাথি মারতে লাগলো। সিঁড়ির উপরে যেন গজকচ্ছপের যুদ্ধ বেঁধে গেল। তার আচরানি কামড়ানিতে পুরুষোত্তম বড়ই বিব্রত হলো। অনেক চেষ্টা করেও সে তাকে সিঁড়িতে নামাতে পারল না। দুই পা আগে যায় আর এক পা পিছনে গিয়ে পড়ে। সিঁড়ির ঠিক ওপরে তাকে নিয়ে পুরুষোত্তম এমন টানাটানি করছে, এমন সময় সিঁড়ির একটু নিচে বাড়ির কর্তাবাবু এসে উপস্থিত হলেন। একে উড়ে ব্রাহ্মণের সেই অদ্ভুত মূর্তি, সেই মূর্তিকে নিয়ে টানা হ্যাচড়া করছে। এই অদ্ভুত ব্যাপার দেখে বাবু ভাবলেন, এ ভূত না প্রেত না পাগল, এ কি? ঘোরতর অবাক হয়ে সে বললেন, এ কি? চমকে পুরুষোত্তম বাবুর দিকে চেয়ে দেখলো। সে দেখলো যে দুটো পৈঠার নিচে সিঁড়িতে স্বয়ং বাবু দাঁড়িয়ে আছেন, আর তার ঠিক পেছনে আলো হাতে করে স্বয়ং বিদ্যাধরী জি দাঁড়িয়ে আছে। বাবুর পেছনে সিঁড়ির ওপর বিদ্যাধরীকে দেখে পুরুষোত্তমের প্রাণ উড়ে গেল। তৎক্ষণাৎ সে চটমোড়া সেই স্ত্রীলোককে সেই স্থানে ফেলে দ্রুত বেগে বাবুর পাশ দিয়ে সিঁড়ি থেকে নেমে গেল। নিচে নেমে তৎক্ষণাৎ সে বাড়ি থেকে পালিয়ে গেল। নিজের মায়নে কি কাপড় চোপড় নিতে আর সে ফিরে আসলো না। সে পর্যন্ত পুরুষোত্তম ব্রাহ্মণের আর কোনো সন্ধান কেউ পায়নি। পুরুষোত্তম যখন চলে গেল, তখন বিদ্যাধরীজি, গোলাপিজি ও বিতেন চাকর সবাই হাবা সাজল। তারা বলল, ব্রাহ্মণ কেন এমন কাজ করেছে তার বিন্দু বিসর্গ কিছুই আমরা জানি না। সেজন্য এই ব্যাপার কেন যে ঘটেছিল, নীলাম্বর বাবু এখনো তার সবিশেষ কারণ জানতে পারেননি। তার ধারণা, উড়ে ব্রাহ্মণ হয় পাগল হয়েছিল, আর না হয় তাকে ভূতে পেয়েছিল। যাই হোক, নীলাম্বর বাবু তাড়াতাড়ি স্ত্রী লোকের মাথা থেকে থলিটি খুলে নিলেন। বলা বাহুল্য যে থলির ভেতর থেকে তার স্ত্রীর মুখ বের হয়ে পড়ল। গিন্নি তখন জ্ঞান শূন্য, মূর্ছিত। অনেক কষ্টে আবার তার চেতনা হলো।
তারপর হিস্টেরিয়া রোগে আক্রান্ত হলেন। 6 মাস কাল পর্যন্ত নানা রোগে তিনি কষ্ট পেলেন। ডাক্তার বৈদ্য দেখিয়ে অনেক টাকা খরচ করে নীলাম্বরবাবু এখন তাকে ভালো করেছেন। সবাই এখন সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছেন।